Hey guys, good morning and welcome back to my channel and another new video. আজ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর সাথে প্রত্যেকটি বাঙালির আবেগ ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এটি শুধুমাত্র উৎসব নয়, বাঙালির প্রাণকেন্দ্রও বটে। আমরা বাঙালিরা সারা বছর মুখিয়ে থাকি কবে এই দিনটি আসবে। তাই দেখো, সপ্তমী সকালে সকাল সকাল স্নান করে একদম ঘাটে নবপত্রিকা ও ঘট আনতে যাওয়ার জন্য তৈরি। এরপর আমরা সকলে একসাথে মিলে ফটো সেশন করছিলাম। নবপত্রিকা স্নান ও ঘট ভরা সম্পূর্ণ করে আমরা মন্দিরের দিকে সকলে মিলে যাত্রা শুরু করলাম। এটি হলো আমাদের অভিরামপুরের শ্রী শ্রী 108 গোসাইতলা কালীবাড়ি। এখানে বয়ে গেছে ছোট্ট একটা নদী, যেটিকে আমরা কাদর বলি। সেখানেই মায়ের ঘট ভরা হলো। আমরা সকলে একসাথে পরেছিলাম ধুতি। শাড়িটি যদি নারী হয়ে থাকতে পারে, পুরুষ কেন ধুতিতে হবে না? ঠাকুরমশাই আগে আগে ঘট নিয়ে চলছেন আর আমরা সকলে ধূপ ধুনো নিয়ে পিছন পিছন চলছি। আর এদিকে আমার ভিডিও করতে দেখে একটা ভাই হাত নেড়ে দিল। আমিও বাচ্চা ছেলেদের সঙ্গে হাঁটছিলাম। আকাশে ছিল পেঁজা তুলোর মতো মেঘ আর চারিদিকে ছিল সবুজ ধান ক্ষেত। প্রকৃতি মাও যেন জানান দিচ্ছিলেন মায়ের আগমনের বার্তা। ঢাকি ঢাক বাজাতে বাজাতে আগে আগে চলছেন, আর তার সঙ্গে ছিল পুচকে কাসরাওলা। গ্রামের মহিলারা মায়ের মঙ্গল ঘট ও ধূপ ধুনো নিয়ে মাকে বরণ করে নিচ্ছি। পুজোর অনেক পরে এই ভ্লগটা পোস্ট করছি। তোমাদের হয়তো দেখে মনে হবে যেন শেষ হয়েও হইল না শেষ, অর্থাৎ মায়ের বিসর্জন হয়ে গেলেও প্রত্যেকটি বাঙালির অন্তরে মা রয়েছে। আমরা সকলেই 365 দিনের আবার অপেক্ষায় থাকব। মন্দিরের মূল প্রবেশদ্বার পেরিয়ে আমরা মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম। কাকিমা জেঠিমারা উলুধ্বনি ও শঙ্খধ্বনি দিয়ে মাকে বরণ করে নিচ্ছিলেন। এরপর ঠাকুরমশাই মাকে আবাহন করছিলেন। এরপর তোমাদেরকে দেখাবো মায়ের মূর্তিটি। ঘট নিয়ে মন্দিরে উপস্থিত হওয়ার সাথে সাথে ঠাকুরমশাই মাথা থেকে ঘটগুলিকে নামিয়ে স্থাপন পর্ব চলছিল। এই পুজোটি ছিল আমাদের গ্রামের ক্লাবের পুজো। এবার 4র্থ বর্ষে পা দিল। এই পুজো 4 দিন আমরা সকলে মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে পুজোর জোগাড়ে ব্যস্ত হয়ে পড়ি, যাতে এই 4 দিন চুটিয়ে আনন্দ করতে পারি, সকলকে আনন্দ দিতে পারি। খুব তাড়াতাড়ি আমি অষ্টমী ও নবমী দশমীর ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে। আর এদিকে ঠাকুরমশাই আমাদেরকে বলছিলেন তাড়াতাড়ি সপ্তমী পুজোয় বসবেন পুজোর জোগাড়জান্তি করার জন্য। এই বাবুটি হলেন আমার বন্ধুর ছেলে শিবম। সেও আমার সঙ্গে কিছু ভিডিও করে নিচ্ছিল। এরপর সপ্তমী পুজো শেষ করে আরতি পর্ব চলছিল। এরপর সন্ধেবেলায় চলে গিয়েছিলাম সাঁইথিয়া প্যান্ডেল হপিং করতে, সব সুন্দর সুন্দর মায়ের প্রতিমাগুলি দর্শন করতে। আমার সাথে ছিল আমার সেই উড়ন্ত মোনার ঘুমন্ত বন্ধু। তাহলে চলো তোমাদেরকেও প্রতিমা দর্শন করাই, আমিও দর্শন করি। এরপর একটি প্যান্ডেলে ঢুকে মাথার উপর দেখি ইয়া বড় একটি ঝাড় লণ্ঠন ঝুলছিল। আমি ভাবছিলাম আমার মাথায় সেই ঝাড় লণ্ঠনটি পড়বে কিনা, কিন্তু না, যাই হোক, প্রাণটা রক্ষা পেল। অনেকগুলি প্রতিমা দর্শন করার পর এরপর সাঁইথিয়ার মূল আকর্ষণে চলে গিয়েছিলাম। এই দেখো, দিল্লির লালকেল্লা সোজা আমাদের একদম সাঁইথিয়ায় এসে উপস্থিত হয়েছিল। কারা এনেছিল জানো? ওয়েট তোমাদেরকে দেখাচ্ছি। এরপর একে একে দেওয়ালে টানানো ছিল মনীষী ও বিপ্লবীদের ছবিগুলি। কত ভিড় হয়েছিল বুঝতে পারছো তো? আমাদের দেশের তেরঙ্গা ফতফত করে উঠছিল। এই দেখো, অগ্রণী সমাজ নিয়ে এসেছিল আমাদের দিল্লির লালকেল্লাকে। তারা আমাদের দেশের অমর জওয়ানদের শ্রদ্ধা জানাচ্ছিলেন। এরপর আমরা চলে এসেছিলাম সাঁইথিয়া রেল স্টেশনে, যেটি ছিল অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত। এই রেল স্টেশনটি দেখলেই মনে হবে কোনো বিমানবন্দরে আমি রয়েছি। কিছু ক্যাডবেরি নিয়ে আর একটি মন্দিরের দিকে আমরা গিয়েছিলাম।
যেখানে আমাদের মহাকাব্য গীতাকে নিয়ে প্যান্ডেলটি তৈরি হয়েছিল। প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখি ভিড়ে ঠেলাঠেলি হয়ে যাওয়ার জোগাড়। অর্জুন কৃষ্ণ চরিত্রগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তারা। এরপর আমরা মা দুর্গাকে দর্শন করলাম। সেখানে চলছিল আরতি পর্ব, এমনকি প্রসাদও পর্যন্ত খেয়েছিলাম সেখানে। সকলে ক্যামেরা বন্দি করতেই ব্যস্ত হয়ে পড়েছিল। এরপর তোমাদের দেখাবো মায়ের মূর্তিটি। আমার তো মায়ের মূর্তিটি অসাধারণ লেগেছে এখানে। দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই কোন মূর্তিটি ও কোন প্যান্ডেলটি ভালো লেগেছে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। এরপর আমরা রেলের ওভারব্রিজ পেরিয়ে ওপাশে ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম। পুজোর সময় ইন্ডিয়ান রেলওয়ে এই ফুট ওভারব্রিজটি সর্বসাধারণের জন্য খুলে দেয়। চারিদিকে দেখছো তো শুধু আলো আর আলো। চোখ পড়লো হঠাৎ করে এই ঝাল লন্ঠনটির দিকে। এই প্যান্ডেলটি আমার কিন্তু খুব ভালো লেগেছিল। নীল লাল সাদা কম্বিনেশনে অসাধারণ লাগছিল। তাহলে চলো তোমাদেরকেও এই প্যান্ডেলের ঠাকুরটি দর্শন করাই। এই দেখো অসাধারণ একটি মা দুর্গার মূর্তি। এরপর সাঁইথিয়ার আর একটি বিখ্যাত পুজো মণ্ডপ দেখতে চলে গিয়েছিলাম। সেটি হলো অরুণোদয়ের। তাদের এবারের থিম ছিল নারী শক্তি। এখানে দেখো মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশকে কোলে বসে রয়েছেন। আর মন্দিরের মধ্যে রয়েছে অসাধারণ সব কারুকার্য। এরপর চলো মায়ের ভিতরের প্রতিমা আমি দর্শন করাই তোমাদের। এখানে দেখানো হয়েছে মানুষরূপী মহিষাসুরকে মা দুর্গা সংহার করছেন। সত্যি এই মূর্তিটির দিকেও চোখ সরানোই যাচ্ছিল না। এরপর বাইরে ছিল একটি যুদ্ধ হেলিকপ্টার। সেখানে সবাই ক্যাঁত মেরে ছবি তুলছিল, আমিও তুলে নিয়েছিলাম। এরপর চলে গিয়েছিলাম কলেজের কাছে ঠাকুর দেখতে। আমার বন্ধু লাইটের কায়দা দেখতে দেখতে হাঁ হয়ে গিয়েছিল। চলো তাহলে তোমাদেরকে মন্দিরটা ও প্রতিমা দর্শন করাই। দাঁড়াও, বুঝতে পারছো না, একটু জুম করে তোমাদেরকে দেখাই। আমিও এদিকে সাইডে দাঁড়িয়ে একটু ফটো সিজন করে নিচ্ছিলাম। স্টাইলটা দেখছো তো, পকেটে হাত ভরে। এরপর আর একটি প্যান্ডেল হপিং করতে চলে এসেছিলাম, যেখানে ছিল মায়ের অসাধারণ 10 অবতারের মূর্তি। আজ সপ্তমীর দিনে এতটাই ভিড় হয়েছিল যে একদম ঠেলাঠেলি করে ঢুকতে হচ্ছিল। দাঁড়াও মাকে দর্শন করাই তোমাদেরকে আগে। এই দেখো আমাদের প্রিয় শহর সাঁইথিয়া। আই লাভ সাঁইথিয়া। তারপরে চোখ গেল সুভাষচন্দ্র বসুর দিল্লি চলোর দিকে। এরপর আমার বন্ধুর সঙ্গে কিছু ঝামেলা হচ্ছিল আমার। ও দেখো কিছু আমাকে বলছিল আর আমিও ওকে বলছিলাম, আর হাই করছিল, আমার গালে ঠাস করে চড়িয়েও দিল। অপারেশন সিঁদুরের থিম দেখতে ঢুকে পড়েছিলাম। ইয়া বড় বড় যুদ্ধ কামান সামনেই ছিল, মনে হচ্ছিল যেন যুদ্ধ সাঁইথিয়াতেই লেগে যাবে এবার। এখানে একজন বীর সৈনিকের জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে, যে তাদের জীবনে কত স্যাক্রিফাইস তারা করে, সেই ঘটনাগুলো এক এক করে তুলে ধরা হচ্ছিল। সত্যি আমার তরফ থেকে তাদের জন্য রইল স্যালুট। এরপর সাঁইথিয়া মনসাপল্লী ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম। সেখানে ছিল অসাধারণ লাইটের কায়দা। এখানে আমার বন্ধু হারিয়ে গিয়েছিল, আমি তাকে খুঁজেই পাচ্ছিলাম না। কিন্তু তারপরে দেখি ও আমার সামনেই যাচ্ছে। মায়ের মূর্তিটা একবার তোমরা দর্শন করে নাও। দাঁড়াও জুম করি। এই মূর্তিটিও খুব ভালো লেগেছিল। এরপর সমস্ত পুজো মণ্ডপ ঘুরে মোমো ও বিরিয়ানি খেয়ে বাড়ি।